জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যখন বেলুড় মঠে খাটা পায়খানা ছিল, তখন সেই পায়খানার জন্যে জল ভরাকেও যুবক ক্ষিতীন্দ্র মনে করতেন ঠাকুরের কাজ। সেই সময় তো যুবক ক্ষিতীন্দ্র বেলুড় মঠে গিয়েছিলেন। মহাপুরুষ মহারাজের প্রতি তাঁর ছিল সুগভীর আকর্ষণ। তাঁর আকর্ষণেই বেলুড় মঠে কয়েকদিন রাত্রিবাস করে ক্ষিতীন্দ্র গেলেন বাগবাজারে মায়ের বাড়িতে। একে একে দর্শন করলেন শ্রী শ্রী মাকে এবং পূজনীয় শারদানন্দ মহারাজকে। আবার বলরাম মন্দিরে গিয়ে পূজ্যপাদ ব্রহ্মানন্দ মহারাজ, হরি মহারাজ তাঁদেরও দর্শন পেয়েছেন। এইভাবেই চলতে চলতে বেলুড় মঠে মহাপুরুষ মহারাজকে একদিন প্রণাম করতে গেছেন ক্ষিতীন্দ্র। সেই সময় মহাপুরুষ মহারাজ তাকে মঠের কিছু কিছু কাজ করতে নির্দেশ দিলেন। সাথে বললেন, এসব ঠাকুরেরই কাজ। এই আদেশ পেয়ে ক্ষিতীন্দ্র অভিভূত, আনন্দিত। এইবার ক্ষিতীন্দ্রর মুখেই শুনুন। একদিন সকালবেলায় সাধুদের সঙ্গে মহাপুরুষজিকে প্রণাম করতে ওপরে গিয়েছি। প্রণাম করে দাঁড়াতেই তিনি আমাকে লক্ষ্য করে বললেন, দেখো, তুমি যে কদিন মঠে আছো, রোজ একটু একটু ঠাকুরের কাজ করো, তাতে তোমার কল্যাণ হবে। এ ঠাকুরের মঠ, আমরা সকলেই তাঁর আশ্রিত দাস। মঠের যাবতীয় কাজই ঠাকুরের কাজ। মন্দিরে তাঁর পূজা অর্চনা করা যেমন তাঁর সেবা, মঠে সব কাজের ভিতর দিয়ে তেমনি তাঁরই সেবা হচ্ছে। এখানে ঠাকুর সাক্ষাৎ বিরাজমান। এই বলে সামনের জনৈক সাধুকে লক্ষ্য করে বললেন, তুমি দুই বেলাই একে কিছু কিছু কাজে লাগিও। আমি অবনত মস্তকে তার আদেশ গ্রহণ করে সাধুদের সঙ্গে নিচে চলে এলাম এবং ওই সাধুজির নির্দেশ মতো দুবেলাই অন্যান্য সাধুদের সঙ্গে সবজি বাগানে বা ফুলের বাগানে কাজ করতে লাগলাম। মহাপুরুষজি যে কৃপা করে আমাকে ঠাকুরের কাজে লাগিয়েছিলেন, সেজন্য আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। ইতিপূর্বে নিজের থেকেই আমি দুবেলা কয়েক বালতি করে পায়খানার জন্য জল ভরতাম। বেলুড় মঠে তখনও খাটা পায়খানার প্রচলন ছিল। মহাপুরুষজিও খাটা পায়খানাই ব্যবহার করতেন। সাধুরা নিজেরাই রোজ গঙ্গা থেকে বাঁকে করে জল এনে পায়খানার চৌবাচ্চা ভরে দিতেন। সাধুদের আনা জলে শৌচাদি করতে আমার মনে কেমন লাগতো, তাই আমি গঙ্গা থেকে দুবেলাই কয়েক বালতি করে জল পায়খানার চৌবাচ্চায় ঢেলে দিতাম। মহাপুরুষজি মঠের কাজ করতে বলার পরে ওই জল ভরার কাজ আরও বাড়িয়ে দিলাম। ওইকালে মঠের যাবতীয় কাজই সাধুরা নিজের হাতেই করতেন। একটিমাত্র চাকর ছিল, যার প্রধান কাজ ছিল ভোগের ঘরের বাসনপত্র মাজা আর রান্নাঘরের অন্যান্য কাজ করা। বেলুড় মঠে কয়েকদিন বাসের মাধ্যমে সাধুদের নিজের হাতে সব কাজ করতে দেখে, বিশেষ করে পূজনীয় খোকা মহারাজকেও সাধারণ মালির কাজ স্বেচ্ছায় করতে দেখে আমি শ্রমের মর্যাদা দিতে শিখেছিলাম। আমার সংঘজীবনের সব কাজের মাধ্যমে যে সংঘরূপী ঠাকুরেরই সেবা পুজো হচ্ছে, পরবর্তীকালে এটা আমায় বুঝতে সাহায্য করেছিল। এখানে জানিয়ে রাখি বন্ধুরা, এই যুবক ক্ষিতীন্দ্রই পরবর্তীতে হয়ে যাবেন পূজনীয় স্বামী অপূর্বানন্দ মহারাজ। এইভাবেই যুবক ক্ষিতীন্দ্রের বেলুড় মঠ বাস চলছিল। এর মধ্যেই একদিন দুপুরবেলায় যুবক ক্ষিতীন্দ্র মুখোমুখি হলেন খোকা মহারাজের। দেখলেন খোকা মহারাজের কর্মপ্রীতি। আবারও সেই ক্ষিতীন্দ্রের মুখেই শুনুন। দুপুরবেলায় মহাপুরুষজি বিশ্রাম করছিলেন, অন্যান্য সাধু মহারাজরাও। আমি চুপচাপ বসেছিলাম নিচের বারান্দায়, ঠাকুর মন্দিরের দিকে মুখ করে। আড়াইটের পরে পূজনীয় খোকা মহারাজ ওপর থেকে নেমে এলেন, হাতে একটা ছোট্ট ঝুড়ি আর কিছু দড়ি। তাকে দেখেই আমি তাড়াতাড়ি উঠে ভুলণ্ঠিত হয়ে প্রণাম করলাম। তিনি একগাল হেসে বললেন, তুমি এখানে বসে আছো? এসো তো একটু আমার সঙ্গে, বাগানে কিছু কলম বাঁধব, তুমিও শিখে নিতে পারবে। তাঁর হাত থেকে ওই ঝুড়িটা নিয়ে সঙ্গে সঙ্গে চললাম। উঠোন পেরিয়ে তিনি পাশের বাগানে ঢুকে গাছে উঠে জামরুল, আম আর বাতাবি লেবু প্রভৃতি ফলের গাছে সরু সরু ডালে কলম বাঁধতে লাগলেন। আমিও তাকে নানাভাবে সাহায্য করছিলাম। তিনি প্রত্যেকটা গাছের পরিচয় দিয়ে আমাকে বোঝাচ্ছিলেন। আম গাছ সম্বন্ধে বললেন, এটি নীলাম আমের গাছ,
রাজা মহারাজ দক্ষিণ ভারত থেকে এনে 1908 খ্রিস্টাব্দে মঠে দুটি কলম লাগিয়েছিলেন। এই গাছের আম পাকে ভাদ্র আশ্বিন মাসে। আম অনেক দিন থাকে বুঝলে, দুর্গাপুজো পর্যন্ত। খুব মিষ্টি আম, আর কি সুগন্ধ। তারপরে বাতাবি লেবু গাছের পরিচয় দিয়ে বললেন, এ বাতাবি লেবু এত মিষ্টি যে মনে হবে চিনি মাখানো, ভেতরটা সাদা, খোসা পাতলা, প্রচুর ফলন হয়। এই লেবু গাছও মহারাজই লাগিয়েছেন। ক্রমে বাগানের অন্যান্য গাছেরও পরিচয় দিলেন। আমার তো কিছুই জানা ছিল না। নানা কথার মাধ্যমে তিনি ওই কাজটি আমায় শেখাচ্ছিলেন। শ্রী রামকৃষ্ণদেবের একজন অন্তরঙ্গ পার্ষদের এত ঘনিষ্ঠ পরিচয় আর অন্তরঙ্গ সঙ্গ আমার সাধু জীবনের প্রথমেই বিশেষ প্রেরণার উৎসস্বরূপ হয়েছিল। কাজ মাত্রকেই বড় করে দেখা আর কাজের মাধ্যমে ঠাকুরের সেবা করা, এটি শিখেছিলাম পূজনীয় খোকা মহারাজের ওই কাজ গভীর শ্রদ্ধা আর প্রীতির সঙ্গে করতে দেখে। তিনি এমন সরল ও সহজভাবে কথাবার্তা বলছিলেন যে তার সেই বালকোচিত সারল্য আমার অন্তরকে মুগ্ধ ও দ্রবীভূত করেছিল। তার অনাড়ম্বর নিরভিমান আর সাদাসিধে জীবন দেখে কিছুতেই বোঝা যেত না তিনি শ্রী রামকৃষ্ণদেবের একজন বিশিষ্ট সন্ন্যাসী পার্ষদ। তার দাঁত ছিল না জানেন, কৃত্রিম দাঁতও তিনি ব্যবহার করতেন না। তার মুখখানি ছিল শিশুর মুখের মতন সুন্দর, আনন্দোজ্জ্বল, পবিত্রতাপূর্ণ। তিনি খুব হাসতেন। ওই সরল দিব্য হাসি তার অন্তরে আনন্দ প্রকাশ করত। তিনি বহু সম্মানিত বয়স্ক প্রবীণ সন্ন্যাসী, অথচ নিজের হাতে ওসব কাজ করছিলেন আনন্দে ও স্বেচ্ছায়। এটি আমার বিশেষ বিস্ময়ের কারণ হয়েছিল। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা তিনি বাগানে নানা কাজ করলেন। কলম বাঁধতে বাঁধতে বললেন, এই কলমগুলি লেগে যায় তো বিভিন্ন আশ্রমে পাঠাতে পারবো। এইসব ফল বঙ্গদেশে নেই বুঝলে। মহারাজ নানা জায়গা থেকে এনে বেলুর মঠে ঠাকুরের সেবার জন্যে এসব ফলের গাছ লাগিয়েছেন। বন্ধুরা, ভাবতে কেমন লাগে না, ঠাকুর রামকৃষ্ণদেবের স্পর্শধন্য খোকা মহারাজ ওই বৃদ্ধ বয়সে জামরুল গাছে উঠে, আম গাছে উঠে কলম বাঁধছেন। কত শিক্ষণীয়। যাই হোক, যুবক ক্ষিতীন্দ্রের তো এইভাবে আনন্দেই দিন কাটতে লাগলো। এই করতে করতে প্রায় দিন 10 তার বেলুর মঠ বাস হয়েও গেল। এইবার তার বাড়ি ফেরার পালা। তিনি নিজে বলছেন, বেলুর মঠ বাস আমার শেষ হলো। মঠ এত ভালো লাগছিল, মহাপুরুষ মহারাজের এত স্নেহ ভালোবাসা পেয়েছিলাম যে মঠ ছাড়ার কথা ভাবতেই আমার কান্না পেত। বিশেষ করে ওই সময় একসঙ্গে মহাপুরুষ মহারাজ, খোকা মহারাজ, শ্রী শ্রী মা, শরৎ মহারাজ, রাজা মহারাজ, হরি মহারাজের দর্শন আমার ক্ষুদ্র জীবনে দুর্লভ ও পরম অক্ষয় আধ্যাত্মিক সম্পদ। সাধু মহারাজগণ ছোট ভাইয়ের মতন আমায় এত আদর যত্ন করেছিলেন যে মঠ ছেড়ে যেতে হচ্ছে এই চিন্তা সারাদিন সমগ্র মনকে উদাস আর ভারাক্রান্ত করে রেখেছিল। সন্ধ্যার পূর্বে যাত্রার সময় যত এগিয়ে আসছিল ততই একটা বিরাট শূন্যতার অনুভূতি পীড়িত করছিল আমার সমগ্র মন প্রাণকে। মহাপুরুষজিকে ছেড়ে যেতে হবে, সেটাই হলো আমার কাছে দারুণ বেদনার কারণ। কাল তো তাকে আর দেখতে পাবো না, এই চিন্তা আমার মনকে উদাস করে দিয়েছিল। অবাধ অশ্রু জল হয়েছিল আমার একমাত্র সম্বল। সন্ধ্যার একটু আগে আমরা ঠাকুর ও মহাপুরুষজিকে প্রণাম করে তাঁর আশীর্বাদ নিয়ে রওনা হলাম। মহাপুরুষজির বিদায়কালীন স্নেহ সম্ভাষণ, আবেগভরা কণ্ঠস্বর আর সকরুণ ওই দৃষ্টি তার মাতৃপ্রাণের স্পর্শ এনে দিয়েছিল আমার সমগ্র মন প্রাণে। নিজেকে মঠে রেখে শুধু দেহটি নিয়ে রওনা হলাম। প্রিয় বন্ধুরা, আমিও আমার সমগ্র মনটাকে এই আলোচনাতেই আবদ্ধ রেখে আজকের মতন কথার বিরাম দিলাম। শেষ করলাম সৎপ্রসঙ্গ 105তম পর্ব। আপনাদের কাছে বিনম্র অনুরোধ, একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে, উৎসাহ পাব। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।